প্রিয় দর্শক, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বাংলা ভিউ রাজদরবার। প্রিয় দর্শক, আমরা আজকে কথা বলবো একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, যেটি হচ্ছে চামড়ার অস্বাভাবিক দরপতন, লাভ কার, দায়ী বা কার, এই বিষয়টি নিয়ে আমরা কথা বলার জন্য আজকে বাংলা ভিউ স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি জনাব তানভীর শাহরিয়ার রিমনকে। তিনি সিলেট মেট্রোপলিটন চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের একজন পরিচালক। জনাব তানভীর শাহরিয়ার রিমন, আমরা আপনাকে বাংলা ভিউ স্টুডিওতে আমন্ত্রণ জানাচ্ছি। কেমন আছেন আপনি? জি, ধন্যবাদ। শুরুতেই বাংলা ভিউ টিভির যারা দর্শক আছেন তাদেরকে ঈদের অনেক শুভেচ্ছা, ঈদ মোবারক। আর আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য আপনাদেরকে, আপনার সংশ্লিষ্ট যারা আছেন সবাইকে অনেক ধন্যবাদ। আমরা আমাদের প্রাসঙ্গিক আলোচনায় যাওয়ার পূর্বে আমরা একটি প্রতিবেদন দেখে আসব, যেটি আসলে আঞ্চলিক ভাষায় নির্মিত হয়েছে সিলেটের চামড়ার বাজারের এবং সমসাময়িক পরিস্থিতি নিয়ে। আমরা চলুন প্রতিবেদনটি দেখে আসি একটু। দেশের চামড়ার চাহিদা প্রায় আধা পূরণ হইতো বকরা ঈদের সময় দেওয়া কুরবানি গরু থাকি। গত কয় বছর থাকি ব্যবসায়ী হলে নানান জাত তাল্টি বাল্টি অজুহাত দেখাইয়া চামড়ার উচিত দাম দিতে চাইরা না, কিন্তু এবার তারা যেটা করছেন এটা কইবার মতো নয়। গরুর চামড়ার দাম তারা কইরা 25 টাকা থাকি 100 টাকা। গত বছর ইটা দামে ছাগলের চামড়াও বিকছে। বহুতে চামড়া বেচা তাইয়া রিক্সা ভাড়াও দিতে হয়েছে পকেট থাকি। গতবার থেকে এবার আরো চামড়ার দাম এবং লবণের দামও বেশি, চামড়া কম দামে লইয়াও বেচা এবং টাকা তো অনেক টাকা আমরা একটাই লইছি এবং এই যে অবস্থা লাগছে মেহনত করিয়া খালি আসলে মানে বাসা বিষম দেয়। গতবার থেকে অনেক কম দাম, এবার মাল না যান বাসাবে কোনো মোটাও নাই, মানে যে ইনো যান বাসে না টাকা পড়াইলো মানে আধা দিন নষ্ট লাগে মানুষ কোনো পাইবে উল্টা করা লাগে। ঢাকা টেনারি মালিক হলে আগর টেকাও দিরা না, এবার তারা চামড়া কিনবা কিনা তাও কইরা না। এর লাগে চামড়া কিনাও রিক্স হয়ে গেছে, কইরা ফাইকার হলে টাকার পয়সা যে গতবার খুব টেকাও পাইতেছি না, তখন লইয়া কি করবো, এখনো লাখ লাখ কোটি কোটি টাকায় ফেলায়। ইবাইদি প্রতি বছর কৌমি মাদ্রাসার উজুর হলে বাসা বাড়িত গিয়া গরুর চামড়া সংগ্রহ করিয়া নয়। ও চামড়া বেচিয়া তারা যে টাকা পাইন এটা দিয়ে মাদ্রাসা খরচ চালাইন, কিন্তু এবার চামড়া সংগ্রহ করতে যে টাকা খরচ হয়েছে ও টাকাও তারা বেচিয়া পাইরা না। উপায় না পাইয়া পাইকার হলে বদুয়া দিয়া খাসদবির দারুসালাম মাদ্রাসার উজুর হলে 800 চামড়া রাস্তাত ফালাইয়া গেছেন গে। হয়েছে নত মাগনা বেচার তাকি রাস্তাত ফালাই দেওয়া বালা। প্রতিবাদ হিসেবে আমরা এই চামড়াটুকু ফেলে গেলাম। মেয়র মহোদয়কে আমরা বিষয়টা অবগত করেছি, উনি এসে দেখে গেছেন। আমরা আল্লাহর কাছে ফরিয়াদ জানাই যে এইসব চামড়া ব্যবসায়িক সিন্ডিকেট দুর্বৃত্তদের জন্য আল্লাহর গজব আসে এবং অচিরেই আল্লাহ তাদের উপরে গজব নাজিল করবেন। এবার চামড়ার দাম লইয়া কোন নাটক হইল এটা খুঁজিয়া বার করার লাগে সরকারের কাছে দাবি জানাইছেন মানছে। আমরা একটি প্রতিবেদনও দেখলাম সংশ্লিষ্ট জনাব তানভীর শাহরিয়ার রিমন। আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো, আপনি একজন ব্যবসায়ী নেতা, একজন তরুণ সংগঠক, একজন ব্যবসায়ী। এবারের বাজারের যে চামড়ার বাজারের যে অস্বাভাবিক দরপতন, এটি এরকম আসলে এতটা দরপতন আমরা বিগত দিনে দেখিনি। এর কারণগুলো আসলে কি হতে পারে বলে আপনি মনে করেন? জি, ধন্যবাদ। আসলে এই বছর যেটা হয়েছে এটা আমার জানা মতে বিগত 30-40 বছরের ইতিহাসে সবচেয়ে ভয়াবহতম অবস্থা চামড়া শিল্পী আর কি। আপনি যদি দেখেন 2018 সালেও কিন্তু কোরবানির ঈদের পর এক ধরনের চামড়া শিল্পে এক ধরনের অস্থিরতা দেখা দিয়েছিল এই কাঁচা চামড়া কালেকশন নিয়ে। তো আমরা এবার আশা করেছিলাম যে এবছর সরকার যেহেতু একটা নির্ধারিত দাম নির্ধারণ করে দিয়েছিল বাণিজ্য মন্ত্রণালয় থেকে, ঢাকায় 45 থেকে 50 টাকা পার স্কোয়ার ফিটে এবং ঢাকার বাইরে 35 থেকে 40 টাকা। তো আমাদের একটা আশা ছিল যে যেহেতু সরকার একটা নির্ধারিত দাম ঠিক করে দিয়েছে, এবছর অন্তত এরকম কোনো অস্থিরতা আমরা দেখতে পাবো না, এটাই আমাদের একটা আশা ছিল। কিন্তু যেটা হলো সেটা মানে খুবই অমানবিক। আমি ইন এ সেন্স বলবো যে আপনি দেখেন যে এবার কিন্তু যারা বিক্রি করেন তারা নিজেরা চামড়া বিক্রি তো করেনি, আর যারা চামড়া সংগ্রহ করেন তাদের একটা বড় অংশ কিন্তু হচ্ছেন বিভিন্ন মাদ্রাসার ইনকামের কিন্তু একটা আয়ের উৎস হচ্ছে যে এই কোরবানির ঈদের চামড়া বিক্রি করা টাকা থেকে কিন্তু তারা সেই একটা ফান্ড তৈরি করেন। তো এবছর যারা সরাসরি মৌসুমি ব্যবসায়ীদের কাছে চামড়া বিক্রি করেন নাই তারা অনেকেই কিন্তু মাদ্রাসাতে চামড়া ফ্রিতে দিয়ে দিয়েছেন এবং এটা প্রতি বছরই দেন। কিন্তু এবার মাদ্রাসা ব্যবসায়ীরাও কিন্তু
তাদের যেহেতু তাদের কাঙ্ক্ষিত প্রাইস তারা পাননি, তারাও কিন্তু সেই চামড়া কিন্তু বিক্রি করেননি। আপনি দেখেন আমাদের দেশে প্রতি বছর কিন্তু মুদ্রাস্ফীতি ঘটছে, আমাদের মুদ্রাস্ফীতির হার অ্যারাউন্ড 5.5%। Exactly. তা আপনি ইনফ্লেশন রেট যদি 5.5% হয়, সেখানে চামড়ার দাম তো বৃদ্ধি হওয়ার কথা। আপনি বিগত 10 বছর আগে যে গরুর দাম 50,000 টাকা ছিল, এবছর এই গরু বিক্রি হচ্ছে 1 লাখ টাকায়। তাহলে 10 বছর আগে যে চামড়ার দাম ছিল 3,000 টাকা, সেটার দাম হওয়া উচিত ছিল এবছর অন্তত 5 থেকে 6,000 টাকা। কিন্তু সেই 3,000 টাকার চামড়া এবার বিক্রি হয়েছে 200 থেকে 300 টাকায়। 1 লাখ টাকা গরুর চামড়া যদি 300 টাকায় বিক্রি হয়, কোথাও কোথাও তার থেকেও কম, তার থেকেও কম। সো দ্যাট ওয়াজ, আমি বলবো যে এটা খুবই অমানবিক একটা বিষয়। এবং এখন আপনার প্রশ্ন হতে পারে যে আসলে এগুলো কেন হলো বা কি জন্য হলো, আমরা এটা কি মানে আগে থেকে আমরা কি নিজেদেরকে এটাকে সতর্ক করি নাই, বা এই ধরনের একটা পরিস্থিতি হবে বলে কি আমরা কি ভাবতে পারি নাই? আমার মনে হয় এই জিনিসটা যদি আপনি দেখেন, গত বছরে যখন এরকম একটা সংকট দেখা দিয়েছিল চামড়া শিল্পে, তখনও কিন্তু ব্যবসায়ীরা বিভিন্নভাবে যারা সংশ্লিষ্ট আছেন তারা কিন্তু এটা নিয়ে কথা বলেছেন, কিন্তু সেই কথা থেকে কিন্তু কোনো কাজ হয়নি। বিকজ আমি মনে করি যে এখানে যারা মানে এটা একটা মধ্যস্বত্বভোগীরা কিন্তু এখানে আছেন। আপনি দেখেন প্রতি বছর বাজারে যে চামড়াগুলো আসে, এবছরে কিন্তু তার চেয়েও কম কিন্তু চামড়া আসেনি, সমপরিমাণ চামড়াই বা তার চেয়ে বেশি চামড়া কিন্তু এসেছে। কিন্তু চামড়া কালেকশনে যে ধরনের একটা প্রতিযোগিতা দেখা যায়, এবছর সেটা দেখা যায়নি। চামড়া কালেকশন করেন কারা? মৌসুমী ব্যবসায়ী যারা আছেন, যারা স্পেশালি এই কোরবানির ঈদকে টার্গেট করে তারা চামড়া কালেকশন করে, তারা আড়তদারদের কাছে বিক্রি করেন, এবং আড়তদাররা সেই চামড়াগুলো আবার কালেক্ট করে তারা কি করেন, ট্যানারি বাজারে ব্যবসায়ী যারা আছেন, মানে মূলত যারা চামড়া বিদেশে রপ্তানি করেন, তাদের কাছে নিয়ে চামড়াগুলো বিক্রি করেন। তো এবার কিন্তু এই যে চেইন, দ্যাট ইজ মৌসুমী বাজারি থেকে আপনার আড়তদার থেকে আপনার ট্যানারি ব্যবসায়ীদের কাছে যে এই যে চেইন, এই পুরো চেইনটা এবার কলাপস করেছে। এবং আমি কয়েক জায়গায় দেখলাম যে মৌসুমী ব্যবসায়ীরা কিন্তু আপনার এই আড়তদারদেরকে ধাওয়া করেছেন, বা মানে এক ধরনের একটা ভলাটাইলিটি আমি এবার দেখতে পেলাম। তো এটা একটা ভেরি অ্যালার্মিং সাইন শুধুমাত্র আমাদের দেশীয় চামড়া শিল্পের জন্য কিন্তু না। আপনি দেখেন, আমরা 71-এর পরে আমাদের দেশের একটা বড় সম্পদ ছিল কিন্তু পাট। আমরা বলতাম গোল্ডেন ফাইবার, সোনালী। আমরা পাট বিক্রি করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করতাম। আমরা যখন ছোটবেলায় স্কুলে যেতাম, আমরা কিন্তু আমাদের রপ্তানি আয়ের সবচেয়ে বড় রপ্তানি পণ্য হিসেবে আমরা পাটকে চিনেছি। কিন্তু আজকে দেখেন সিনারি অনেক চেঞ্জ হয়ে গেছে। ওভার দ্য পিরিয়ড অফ টাইম পাটকে কিন্তু এখন আর আমরা ওই রকম গুরুত্ব দিচ্ছি না। তার জায়গায় গার্মেন্ট শিল্প এসে একটা বিরাট জায়গা দখল করে নিয়েছে। বছরে প্রায় 30 বিলিয়ন আমরা গার্মেন্টস এক্সপোর্ট করছি, উইচ ইজ ভেরি গুড সাইন। এখন আমাদের কিন্তু আরও যে শিল্পগুলোকে নিয়ে আমরা আশাবাদী, এবং সরকারের তরফ থেকে যে শিল্পগুলোকে নিয়ে ফিউচারে আমরা বলবো যে একটা ভিশন তৈরি করা হয়েছে, তার মধ্যে কিন্তু এই চামড়া শিল্প একটা অন্যতম শিল্প। আমরা অনেকেই আমরা 2021-এর ভিশনের কথা বলি, সেই 2021-এ আমাদের চামড়া শিল্প থেকে প্রায় 5 বিলিয়ন এক্সপোর্টের একটা ভিশন তৈরি করা হয়েছে। বাট যেভাবে অস্থিরতা তৈরি হয়েছে, তাতে তো সেই ভিশন অ্যাচিভ করা আমি দেখছি যে খুবই ইন 2 years টাইম ইট ইজ ভেরি ভেরি ডিফিকাল্ট। আরেকটা জায়গায় দেখেন, গেল বছর আমাদের চামড়া শিল্প থেকে রপ্তানির টার্গেট ছিল 1.28 বিলিয়ন, সেখান থেকে আমরা প্রায় 22% মতো কম করেছি, টার্গেট অ্যাচিভ করতে কিন্তু পারিনি। আমরা প্রায় ধরেন 108 বিলিয়নের মতো আমরা এক্সপোর্ট করেছি। তো এই যে প্রতি বছর আমাদের যে একটা ব্যাকলগ তৈরি হচ্ছে এক্সপোর্টের ক্ষেত্রে, বিশেষ করে এই চামড়া শিল্প থেকে, সেটার কিন্তু একটা ওভারঅল বৈশ্বিক কিন্তু একটা প্রভাব আছে। তার মানে আপনাকে বুঝতে হবে, বিদেশেও এটা কিন্তু শুধু আমাদের লোকাল চেইন না, এটার সাথে কিন্তু একটা ইন্টারন্যাশনাল চেইনও ইনভলভ। সো এই শুধু আমরা আমাদের লোকাল মার্কেটকে চিন্তা করছি, আমাদের কিন্তু ইন্টারন্যাশনাল মার্কেটের দিকেও কিন্তু আমাদের চিন্তা করার দরকার আছে। এবার দেখেন, ঈদের পরের দিন সরকার একটা সিদ্ধান্ত জানালেন যে এবছর কাঁচা চামড়াও কিন্তু রপ্তানি করা হবে। আমরা ওই বিষয়টিতে যাব, তার আগে যদি একটু জানতে চাই যে আপনি এখানে একটা চেইনের কথা বলছিলেন, যে এখানে মৌসুমী ব্যবসায়ী, আড়তদার থেকে টেনারি পর্যন্ত। তো এখানে একটি কথা আছে, একটি বিভিন্ন পত্রপত্রিকায় আমরা দেখেছি যে টেনারি মালিকদের কাছে বিভিন্ন আড়তদারদের পাওনা আছে প্রায় 50 কোটি টাকার মতো, আরো বেশি, এবং গড়পড়তা এটি এরকম একটি হিসেব এসেছে। তো সেই জন্য এবার দেখা যাচ্ছে এটি একটি কারণ কিনা যে এজন্য আড়তদাররা এই বছর আগ্রহী ছিলেন না, কারণ তাদের এটা একটা খুব ভালো পয়েন্ট আপনি করেছেন। কারণ আপনি তো ব্যবসায় ট্রেডিং হওয়া উচিত। ট্রেডিং মানে হচ্ছে যে আপনি ডেফিনেটলি আপনার ক্রেডিট থাকবে, কিন্তু ক্রেডিটটা এটা কন্টিনিউয়াস প্রসেস। কিন্তু আপনার যখন ক্রেডিটটা দীর্ঘদিন হয়ে যায়, একটা সীমা অতিক্রম করে যায়, তখন স্বাভাবিকভাবে আস্থার সংকট তৈরি হয়। এবং এই আস্থার সংকটের কারণেই কিন্তু এবছর এই যে গোলমালটা বেঁধে গেল, এবং এটা আলটিমেটলি আমাদের কিন্তু একটা বিরাট একটা ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। এবার যে পরিমাণ চামড়া মানুষ আমি দেখেছি মাটির নিচে পুঁতে ফেলতে,
এটা কিন্তু কোনোভাবেই আপনি অ্যাপ্রিসিয়েট করার মতো বিষয় না। হ্যাঁ, course হয়তো not. মানুষের ক্ষোভ থেকে এটা হয়েছে, কারণ 3,000 টাকার চামড়া যদি আপনি 300 টাকা পান, সেটা বিক্রি করার চেয়ে মাটিতে পুঁতে ফেলাই সমীচীন, হতে বা পারে। অনেকে এটা কাইন্ড অফ প্রতিবাদ, একটা প্রোটেস্টের একটা ভাষা হিসেবে হয়তো তারা দেখিয়েছেন বা দেখাতে চেয়েছেন, এবং যাতে হয়তো মানে মিডিয়ার একটা অ্যাটেনশনও নেওয়ার জন্য একটা হয়তো চেষ্টা হতে পারে এইভাবে। এবং আমি মনে করি যে এটা কোনোভাবেই তাদেরকে আমরা ডিসকারেজ করতে পারি না, কারণ আপনি যদি মানে আপনার প্রাইসের ইনফ্লেশনের এগেনস্টে আপনার এইরকম যদি মানে মূল্য হ্রাস ঘটে যায়, হুইচ ইজ নট এ গুড সাইন এট অল। সো আমাদের এই জায়গায় আসলে আমাদের সরকারের তরফ থেকে, বাণিজ্য মন্ত্রণালয়ের তরফ থেকে আসলে এই বিষয়টাকে খুবই গুরুত্ব সহকারে দেখার দরকার বলে আমি মনে করি। তো আমি যেটা একটু বলছিলাম আপনাকে, যে সরকার একটা সিদ্ধান্ত জানালো একদম শেষে, ঈদের পরের দিন এসে, যখন অধিকাংশ মানুষই তার চামড়া পুঁতে ফেলেছেন, যে কি আপনি কাঁচা চামড়া এক্সপোর্ট করতে পারেন। নর্মালি কি হয় এক্সপোর্টের ক্ষেত্রে, এটা প্রসেস চামড়া হয়, যে আপনার প্রসেস না ঠিক, মানে দ্যাট ইজ লবণ দিয়ে চামড়াকে সংরক্ষণ করার পরে তারপরে যখন এটা প্রক্রিয়াজাত হয়ে যায় তখন সেটাকে এক্সপোর্ট করা হয়। কিন্তু এবার সরকার একটা সিদ্ধান্ত দিলেন যে চাইলে কিন্তু সরকার এবছর মানে কাঁচা চামড়াও কিন্তু রপ্তানি এই সিদ্ধান্তটি যখন এসেছে তখন কিন্তু আসলে অধিকাংশ চামড়াই কিন্তু মাটির নিচে চলে গেছে। 40% চামড়া কিন্তু নষ্ট হয়ে গেছে, সংরক্ষণ নষ্ট হয়ে গেছে। তো আমি একটা জিনিস মনে করি যে এখানেও আমাদের আসলে কিছু বেশি ইমোশনাল জায়গা থেকে আমাদের মানে যারা স্টেক হোল্ডার আছেন, যারা চামড়া সংগ্রহ করেন, বিশেষ করে মাদ্রাসার গুলোতে এরকম ঘটনা ঘটেছে, আমি দেখেছি যারা মাদ্রাসা থেকে কালেক্ট করেছেন, তারা এই জিনিসটা করেছেন, তারা হয়তো একটু ধৈর্য ধরতে পারতেন, তারা এটাকে যদি একটু সংরক্ষণ করে একটু লবণ টবণ দিয়ে অ্যাটলিস্ট 10-12 দিন যদি একটু সময় নিতেন, আমার মনে হয় এই সমস্যাটা একটু রিজলভ করা যেত আর কি। আচ্ছা, কার কাছে করতে পারতেন সেই প্রতিবাদ, কার কাছে জানাতে পারতেন? সেটা হচ্ছে যে আসলে প্রতিবাদের কথা আমি বলছি না, আমি বলছি যে এটা সংরক্ষণ করা, নিজেরা একটু উদ্যোগী হয়ে যদি এটাকে, হ্যাঁ ঠিক আছে হয়তো মৌসুমী ব্যবসায়ীর কাছে বেচতে পারেননি বা হয়তো আড়তদারের কাছে যেতে পারেননি, বাট ওনারা যদি নিজেরা উদ্যোগী হয়ে যদি সেটাকে একটু লবণ দিয়ে অন্তত সংরক্ষণ করার যদি কোনো চেষ্টা করা হতো, সেই চেষ্টাটা না করে হয়তো দেখা গেল যে সবাই মানে মাটিতে সেটা পুঁতে ফেলেছে। এখানে আরেকটা ছোট বিষয় আপনার নজরে নিয়ে আসি আমি, যে এখানে আমাদের অবস্থাটুকু এমন হয়েছে যে দেখা গেল যে এই সুযোগে লবণের যারা বিভিন্ন মিল মালিকরা আছেন, তারাও বস্তা প্রতি 250-300 টাকা লবণের দাম বাড়িয়ে দিয়েছেন। তো আমরা একটা চামড়া বিক্রি করে 100 টাকা পাচ্ছি না এই বছরে, সেখানে বস্তা প্রতি লবণের দাম বেড়েছে 250-300, সেখানে আসলে তাদের অবস্থাটা কি হতে পারে? এখানে আসলে আমি একটা বলবো যে পুরা ব্যবসায়িক কমিউনিটিতে আমাদের একটা নীতি নৈতিকতারও কিছুটা আমি মনে করি যে অবক্ষয় তৈরি হয়েছে। অফকোর্স, হ্যাঁ, আপনি প্রফিট ডেফিনেটলি করবেন, কিন্তু কারো সুযোগের অপেক্ষায় মানে কোনো কিছু অপরচুনিটি হয়ে আপনি সেই ব্যবসাকে মানে সেই সময়টাকে পুঁজি করে আপনি ব্যবসা করবেন, ইট ইজ নট এ গুড সাইন। আপনি দেখবেন যে বিদেশে যারা ব্যবসা বাণিজ্য করেন তারা কিন্তু আর এই ধরনের ব্যবসার ট্র্যাডিশন মানে ট্রেন্ড কিন্তু ওখানে নাই। কিন্তু আমাদের দেশে আমরা দেখি আপনি রমজান মাসে দেখা যায় যে 700-800% দাম বাড়িয়ে রমজানের ব্যবসায়ীরা ব্যবসা করেন। তো এগুলো কি কোনোভাবে অ্যাপ্রিসিয়েট করার মতো বিষয়? আপনি বিদেশে দেখেন, আপনি রমজান আসলে মানুষ ডিসকাউন্টের প্রোডাক্ট বিক্রি করেন। হ্যাঁ, তো আমাদের দেশে কিন্তু উল্টা হচ্ছে। আপনি ওয়েস্টের দিকে দেখেন, ক্রিসমাস আসলে তারা কিন্তু সেল দেয়। আমাদের দেশে এইসব উৎসবগুলোতে আমরা কিন্তু টাকা কামানোর একটা আয়োজন করি, আমরা প্রাইসের দাম আর্টিফিশিয়ালি বাড়িয়ে দিয়ে আমরা ব্যবসা করার চেষ্টা করি। অ্যাট অল নট এ গুড সাইন আমি বলবো। এবং আমাদের মনে হয় এইসব জায়গা থেকে আমাদের বেরিয়ে আসা উচিত। যারা মিডিয়াতে আপনারা কাজ করছেন, যারা ব্যবসায়ী সমাজ আছে, সবারই আসলে কালেকটিভলি এফোর্ট নিতে হবে। আদার দেন দিস আমরা হয়তো কথা বলবো, আপনারা হয়তো সেগুলো প্রচার করবেন, কিন্তু দিন শেষে দেখা যাবে বছর শেষে আবার একই জিনিস কিন্তু হচ্ছে। সো এটার আসলে মূলে যেতে হবে। এবং আসলে দায়টা কার ওপর বর্তায় আসলে? আমি তো বলবো ওই যে সবারই আমরা সামষ্টিক ব্যাপার। হ্যাঁ, আপনি একা কিন্তু কিছুই করতে পারবেন না। এবং আমি বলবো যে কাইন্ড অফ এখানে গভর্নমেন্টেরও একটা ইনিশিয়েটিভের দরকার আছে। আপনি আজকে গভর্নমেন্ট যদি সেটা আগে থেকে একটু অ্যালার্ম বেলটা আগে থেকে বাজাতো, যে হ্যাঁ এই বছর আমরা আপনারা প্যানিক হবেন না, আমরা চামড়া সংরক্ষণ করতে পারি, বা আপনারা চামড়া সংরক্ষণ করে রাখবেন, অথবা আপনার চাইলে কাঁচা চামড়াও আপনারা রপ্তানি করতে পারবেন, এই জিনিসগুলো একটু আগে থেকে যদি একটু প্রিকশনগুলো নেওয়া যায়, বা আপনাকে সর্ট অফ ভিশনারি হতে হবে কিন্তু, যে গত বছর খারাপ হয়েছে এবছর কিন্তু আরও খারাপ হতে পারে, ভালোও হতে পারে, বাট আপনি খারাপ হবে চিন্তা করে কিন্তু আপনার স্ট্যান্ডগুলো নেওয়া উচিত। তো এইসব জায়গায় আমার মনে হয় আমাদের যারা ব্যবসায়িক কমিউনিটি আছে, সরকার আছে, স্টেক হোল্ডার যারা আছেন, সবার মিলিতভাবে কাজ করা উচিত। এবং আপনাদের মিডিয়া থেকেও আপনারা চেষ্টা করছেন, আই অ্যাপ্রিশিয়েট, যে আমাদের মনে হয় সবাই মিলে করলে এই জিনিসগুলো হয়তো ফিউচারে আমরা হয়তো এইসব জায়গা থেকে বেরিয়ে আসতে পারি। তবে সবার আগে যেটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে, আমি বলবো ব্যবসায়িক কমিউনিটির দায়িত্ব হচ্ছে সবার আগে তাদেরকে এই জিনিসটা ইনিশিয়েটিভটা নিতে হবে, যে নীতি নৈতিকতাহীন ব্যবসা বাণিজ্যের যে একটা ট্রেন্ড চালু হয়েছে ওখান থেকে বেরিয়ে আসতে হবে সবাইকে। জি, এখানে আরেকটি বিষয় দেখুন, একদমই যদি খোলামেলা আপনাকে জিজ্ঞেস করি, কয়েকটি বিষয়ে কিন্তু জনশ্রুতি আছে, যে কেউ কেউ বলছেন যে পার্শ্ববর্তী দেশে চামড়া আসলে পাচার করে দেওয়ার এক ধরনের কনস্পাইরেসি হচ্ছে, কেউ কেউ বলছেন যে আমাদের যে মাদ্রাসার যে ফান্ডগুলো আছে সেগুলোকে এক ধরনের আঘাত করা হচ্ছে,
আবার কেউ কেউ বলছেন যে আসলে কিছুই না, এক ধরনের ব্যবসায়িক সিন্ডিকেটের কারণে। আমরা সাধারণ মানুষ কিন্তু এদেশের অনেক সময় সিন্ডিকেট শব্দটা বুঝে, কারা হতে পারেন সেই সিন্ডিকেট তাও বোঝে না। এই ব্যাপারগুলোকে আপনি কিভাবে দেখেন একজন ব্যবসায়ী নেতা হিসেবে? আমি কিছু কন্ট্রোভার্সিয়াল বিষয় আছে, সেই ব্যাপারে আমি কোনো মন্তব্য করতে চাই না। আর আরেকটা জিনিস যেটা সিন্ডিকেট, হ্যাঁ ডেফিনেটলি সিন্ডিকেট তো সব ব্যবসাতেই কিছু কাজ মানে কিছু সিন্ডিকেট থাকে আমরা দেখতে পাই। কিন্তু আমার মনে হয় যে এটা একটা যেহেতু খুবই সম্ভাবনাময় একটি শিল্প চামড়া, এটা অনেক বছর থেকে আপনি যখন গার্মেন্ট শিল্প এত প্রসার লাভ করুনি, তখনও কিন্তু চামড়া শিল্পের একটা সুযোগ ছিল আমাদের দেশে। এবং সেই জায়গায় আপনি যেই কথাগুলো বললেন, আমি সেগুলোকে সত্য মিথ্যার ওদিকে না গিয়ে আমি যদি বলি যে সবচেয়ে বড় ইনিশিয়েটিভটা যাদের নেওয়া উচিত সেটা হচ্ছে আমাদের বাণিজ্য মন্ত্রণালয়ের। তারা যদি এটাকে আমাদের দেশের রপ্তানি আয়ের একটা বড় উৎস মনে করেন, তারা নিশ্চয়ই মনে করছেন, নয়তো $5 বিলিয়ন এক্সপোর্ট করবেন সেটা তারা ভাবতেন না। হ্যাঁ, সো আমার মনে হয় এই জায়গায় সরকারেরই সবার আগে একটা ইনিশিয়েটিভ নেওয়া উচিত, এবং সাথে সাথে আমরা যারা ব্যবসায়ী সমাজ আছি আমাদেরও উচিত সরকার যে ইনিশিয়েটিভগুলো নেবে সেখানে আমাদের সহযোগীর ভূমিকায় থাকা। জি, এই বিষয়টি নিয়ে সরকারের সচেতনতা কিংবা বাণিজ্য মন্ত্রণালয়কে আমরা দেখেছি এক সপ্তাহ আগে কিন্তু প্রেস কনফারেন্স করে দাম নির্ধারণ করেছেন। সেই অনুপাতে হয়তো আমরা বাজার দরটা দেখতে পারিনি, যে জন্য হয়তো আজকে এই বিষয় নিয়ে কথা হচ্ছে। তো এখানে দেখুন সরকারের ভূমিকা কি হতে পারে আগামী দিনে, সেটি একটি বিরাট ভূমিকা রাখবে। কারণ হচ্ছে আগামী বছর যদি এর থেকেও ভয়াবহ কিছু হয়, তাহলে হয়তো এই শিল্পটা আমরা হারিয়ে যাওয়ার পথে একসময় চলে যাবে। তো আগামীর জন্য সচেতনতার জন্য বা আগামীতে যাতে এই ধরনের সিচুয়েশনটা রিপিট না হয়, তার জন্য আসলে কি করা যেতে পারে বিভিন্ন জায়গা থেকে, ব্যবসায়ীদের জায়গা থেকে, সাধারণ স্টেক হোল্ডারদের জায়গা থেকে, সবার জায়গা থেকে? একটা জিনিস দেখেন, বাংলাদেশ একটা সম্ভাবনাময় দেশ। আমরা বাংলাদেশকে নিয়ে গর্ব করি। আমরা বাংলাদেশে যেভাবে উত্থান হচ্ছে এবং বাংলাদেশের ইকোনমি যে গ্রোথটা হচ্ছে প্রতি বছর, আপনি দেখেন আমাদের জিডিপি গ্রোথ কিন্তু ইন্ডিয়ার চেয়ে অনেক বেটার। এক্স্যাক্টলি। তো প্রতি বছর আপনার 7.9% গ্রোথ হওয়া, ইট ইজ রিয়েলি অ্যামেজিং। হ্যাঁ, আমরা ব্যবসায়িক সমাজের প্রতিনিধি হিসেবে যদি বলি, আমরা খুব গর্ব করি এটা নিয়ে। এবং বাংলাদেশ যেভাবে এগিয়ে যাচ্ছে, তাতে করে 2030-32-এ বাংলাদেশ পৃথিবীর 25তম শক্তিধর ইকোনমি রাষ্ট্র কিন্তু হবে। কিন্তু এই যে আমাদের দেশের সম্ভাবনা নিয়ে এই যে ফোরকাস্টিংগুলো হচ্ছে, তাতে করে কিন্তু আমাদের ইন্টারন্যাশনাল অনেক রাইভাল তৈরি হচ্ছে, সেটাও কিন্তু স্বীকার করতে হবে। আপনি যেটা এই যে কিছু কথা যে বললেন, আমাদের গার্মেন্টস ইন্ডাস্ট্রি অনেক বড় ইন্ডাস্ট্রি এবং বিশাল একটা কন্ট্রিবিউশন কিন্তু আমাদের এক্সপোর্টে করছে, এবং আমাদের অর্থনীতির একটা বড় অংশ কিন্তু এই গার্মেন্টস ইন্ডাস্ট্রি। এটা নিয়েও কিন্তু কনস্পিরেসি কিন্তু আছে, ইন্টারন্যাশনাল কনস্পিরেসি থাকবে, এটাই স্বাভাবিক। আপনি কত স্মার্টলি সেটা হ্যান্ডেল করতে পারছেন, নীতি নির্ধারকরা কত স্মার্টলি সেটা হ্যান্ডেল করতে পারছেন, আপনার স্টেক হোল্ডার যারা আছেন, আমাদের যারা ভোক্তা আছেন, সেই ভোক্তা শ্রেণীকে কীভাবে সন্তুষ্ট রেখে আপনি প্রোডাক্টটা এক্সপোর্ট করতে পারছেন, তার উপর নির্ভর করবে কিন্তু সাফল্য। হ্যাঁ, আমাদের ডেফিনেটলি যেই অস্থিরতাগুলো আছে সেটাকে কোনোভাবেই আমরা অ্যাপ্রিসিয়েট করছি না। আমাদের যে ধরনের কথাগুলো আপনি বলেছেন, যে ধরনের কনস্পিরেসির কথা বা ইন্টারনাল যেই কন্ট্রোভার্সিগুলো শোনা যাচ্ছে বিভিন্ন জায়গায়, সেগুলোর কথা সেগুলোকে বাদ দিয়ে আমরা বলতে চাই যে আমরা সবাই মিলে চেষ্টা করলে এই বিষয়গুলোকে আমরা ওভারকাম করতে পারবো। আগামী কোরবানির ঈদ আসার আগে আমরা সবাই মিলিতভাবে এই জিনিসটাকে অ্যাড্রেস করবো, এবং আমরা বিশ্বাস এই জিনিসটাকে আমরা ওভারকাম করতে পারবো। জনাব তানভীর শাহরিয়ার রিমন, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। সর্বশেষ যদি কিছু বলার থাকে? না, বাংলাবি টিভির যারা আজকের এই অনুষ্ঠানটা দেখলেন সবাইকে আবার অনেক ধন্যবাদ, এবং সবার শুভকামনা করছি সবাইকে। থ্যাংক ইউ। অসংখ্য ধন্যবাদ আপনাকে আবারও। প্রিয় দর্শক, আমরা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আমরা কথা বলছিলাম তানভীর শাহরিয়ার রিমনের সাথে। তিনি আছেন সিলেট মেট্রোপলিটন চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের একজন পরিচালক হিসাবে, একজন তরুণ ব্যবসায়ী কিংবা উদীয়মান সংগঠক হিসাবে। কথা বললেন অনেক প্রাসঙ্গিক বিষয় নিয়ে, আমরা সেখান থেকে অনেক কিছুই শুনলাম, অনেক কিছু জানলাম। সব কথার শেষ কথা হচ্ছে যে আমাদের এবছর যে চিত্রটি দেখতে হয়েছে সেটি যেন আগামীতে দেখতে না হয়, সেখানে যেন প্রত্যেকটা, উনি যেমনটি বললেন যে বাণিজ্য মন্ত্রণালয় থেকে সরকারের অন্যান্য অর্গান, এমনকি সাধারণ মানুষ, ব্যবসায়ী সংগঠন, প্রত্যেকের জায়গা থেকে আমরা যদি জোরালোভাবে গঠনমূলক যদি এটা সমালোচনা করি, প্রতিবাদ করি এবং এর উত্তরণের একটা পথ খুঁজি, সেটাই বোধহয় হবে আমাদের আগামী দিনে এই শিল্পকে বাঁচিয়ে রাখার একটি প্রধানতম হাতিয়ার। সেই প্রত্যাশায় আজকের রাজদরবার এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আগামী পর্বে নতুন কোনো অতিথির সাথে, নতুন কোনো বিষয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম, শুভরাত্রি।